আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে লার্ন পয়েন্ট 04 চ্যানেলের পক্ষ থেকে। আমরা গত 2 পর্বে দেখেছি যে উপমহাদেশে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে ইসলামের সূচনা, তারপরে দেখেছি যে মুসলিম শাসনের কে প্রতিষ্ঠা করেছিলেন, এবং এই পর্বে আমরা দেখব যে দিল্লি সালতানাত। এবং দিল্লি সালতানাত এই পর্বটাকে আমরা আরও কয়েকটা পর্বে ভাগ করব। তো এই পর্বে থাকবে যে দিল্লি সালতানাতের যে প্রাথমিক অর্থাৎ যে বেসিক যেটা সেগুলো সম্পর্কে, এবং মোহাম্মদ অর্থাৎ কুতুবুদ্দিন আইবেক এবং সুলতানা রাজিয়া শামসুদ্দিন ইউসুফ এদের সম্পর্কে একটু আলোচনা করব। তো আমরা এই যে ইতিমধ্যে অঙ্কন করেছি যে ভারতের একটা মানচিত্র, এবং এখানে রয়েছে আমাদের জন্মভূমি বাংলাদেশ। তো এবার আমরা দেখব যে এখানে একটা ভারতের রাজ্য রয়েছে, সেটা হচ্ছে যে হরিয়ানা। কি হরিয়ানা? হরিয়ানা আমরা এটাকে একটু আইডেন্টিফাই করে দিই। এটা অঙ্কন করলাম কেন? এখানেই অর্থাৎ তরাইনের যুদ্ধ হয়েছিল, এবং এখানেই পানিপথের যে 3টা যুদ্ধ সেটা এখানেই হয়েছিল, এবং তরাইনেরও 2টো যুদ্ধ এখানে হয়েছিল। এবং আমরা একটু দেখি দিল্লি সালতানাত সম্পর্কে। দিল্লি সালতানাত কি? দিল্লি সালতানাত হলো যে মধ্যযুগে যে ভারতীয় উপমহাদেশে যে একাধিক যে মুসলমানদের শাসন ব্যবস্থা ছিল এবং সাম্রাজ্য ছিল, এদের একত্রে একটা নাম হচ্ছে দিল্লি সালতানাত। এটা শুরু হয়েছিল যে 1206 থেকে 1206 থেকে 1526, তাই না? এই শাসনটায় মোটামুটি এখানে 320 বছর যে দিল্লির সিংহাসনে মুসলমানরা ছিলেন। তো 1206 সালে যখন আমরা গত পর্বে দেখেছি যে মোহাম্মদ ঘুরি মৃত্যুবরণ করেন 1206 সালে, এবং তখনই যে তার একজন সেনাপতি ছিলেন, তার নাম ছিল যে কুতুবুদ্দিন আইবেক। এই যে তিনি এই যে দিল্লি সালতানাতের সূচনা করেন, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা ছিলেন কুতুবুদ্দিন আইবেক। তো এই যে কুতুবুদ্দিন আইবেক 1206 সালে এই যে দিল্লি অশোকনগর এই সমস্ত অঞ্চলগুলো যে কেন্দ্রভার তার হাতে ছিল, কুতুবুদ্দিন আইবেকের হাতে, এবং তার সেনাপতি ছিলেন যে কুতুবুদ্দিন আইবেক, তিনি। তো এই পর্যায়ে আমরা একটু দেখব যে কিভাবে কি হয়েছিল। আমরা যদি দেখি যে এখানে কয়েকটা যুদ্ধ হয়েছিল, 5টা যুদ্ধ হয়েছিল। এটা হচ্ছে ভারতের একটা রাজ্য হরিয়ানার যে একটা জেলা রয়েছে পানিপথ, সেখানে 3টে যুদ্ধ হয়েছিল, এবং তরাইনে 2টো যুদ্ধ হয়েছিল। এই যে 1526 সালে পানিপথের যুদ্ধের মাধ্যমে এই যে দিল্লি সালতানাতের পতন হয়। কিসের মাধ্যমে? যে পানিপথের যুদ্ধের মাধ্যমে দিল্লি সালতানাতের পতন হয়। এটা হচ্ছে 1526 সালে, এবং 1526 সালে যে দিল্লি সালতানাতের সর্বশেষ যে শাসক ছিলেন ইব্রাহিম লোদি, তার সাথে যে মোগল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সাথে যুদ্ধ, এবং তার মাধ্যমে দিল্লি সালতানাতের পতন হয়। তো এ পর্যায়ে আমরা একটু যে কুতুবুদ্দিন আইবেক সম্পর্কে জানব। তো মানচিত্রের আর প্রয়োজন নেই, কারণ আমার উদ্দেশ্য ছিল যে কোথায় পানিপথ অর্থাৎ কোন স্থানে পানিপথ রয়েছে, তরাইনে যে যুদ্ধগুলো কোথায় হয়েছে সেগুলো দেখান। লিখি যে কুতুবুদ্দিন আইবেক, কুতুবুদ্দিন আইবেক এই যে
কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক ছিল, অর্থাৎ কুতুবউদ্দিন আইবেক ছিলেন যে দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা, যে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা। এই যে কুতুবউদ্দিন আইবেক ছিলেন কোথাকার বাসিন্দা? তুর্কিস্তানের। তুর্কিস্তানের। এই তুর্কিস্তান কোথায়? তুর্কিস্তান হচ্ছে যে চায়নার পশ্চিমে এবং যে ক্যাপসিকাম সাগরের উপকূলীয় যে দেশগুলো রয়েছে, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কয়েকটা সেটা কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, এই সমস্ত যে দেশগুলো, এগুলোকে একত্রে ওই সময় বলা হতো যে তুর্কিস্তান। এই তুর্কিস্তানের বাসিন্দাই ছিলেন কুতুবউদ্দিন আইবেক, এবং কুতুবউদ্দিন আইবেক ছিলেন মোহাম্মদ ঘুরির একজন সেনাপতি। এই কুতুবউদ্দিন আইবেক দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা, এবং যে 320 বছর দিল্লি সালতানাত টিকে ছিল, এবং তার যে প্রথম একটা বংশ ছিল দাস বংশ বা মামলুক বংশ, এই দাস বংশের বা মামলুক বংশের তিনি প্রতিষ্ঠাতা। কি বংশ? দাস বা মামলুক, দাস বা মামলুক বংশের প্রতিষ্ঠাতা তিনি কে? কুতুবউদ্দিন আইবেক। এই কুতুবউদ্দিন আইবেক প্রথম কখন, অর্থাৎ যে দিল্লি সালতানাতের কেন্দ্রভার গ্রহণ করেন? 1206 সালে। কত সালে? 1206 সালে। ঠিক আছে, 1206 সালে আমরা জানি যে মোহাম্মদ ঘুরি মৃত্যুবরণ করেন। যেহেতু মোহাম্মদ ঘুরির একজন সেনাপতি ছিলেন কুতুবউদ্দিন আইবেক, সেহেতু তিনি তখনই এই দিল্লি সালতানাতের রাষ্ট্রভার গ্রহণ করেন। তো এই কুতুবউদ্দিন আইবেকের উপাধি হচ্ছে সুলতান। কি? সুলতান। তাকে বলা হতো যে সুলতান কুতুবউদ্দিন আইবেক, সুলতান বলা হতো। এবং তাকে আরো বলা হতো যে লাখ বক্স। কি বলা হতো? লাখ বক্স। লাখ বক্স, লাখ বক্স বলা হতো। তিনি ছিলেন অত্যন্ত দানশীল, এই জন্য তাকে লাখ বক্স বলা হতো। এই কুতুবউদ্দিন আইবেক দিল্লির কুতুব মিনার নির্মাণ করেন। যদিও তিনি সম্পূর্ণ কমপ্লিট করতে পারেননি, তিনি কাজ শুরু করেছিলেন এবং অনেকাংশ করেও ছিলেন। কুতুব মিনার, কুতুব মিনার, এই যে কুতুব মিনার, এই জায়গায় যে কুতুব, আমি কি মনে করি যে কুতুব মিনার মনে হয় যে এই তার নাম অনুসারে, অর্থাৎ কুতুবউদ্দিন আইবেকের নাম অনুসারে, কিন্তু না, তার নাম অনুসারে এই কুতুব মিনারের নামকরণ করা হয়নি। কুতুব মিনার নামকরণ করা হয়েছিল যে দিল্লির একজন খলিফা ছিলেন, তার নাম ছিল কুতুবউদ্দিন মোহাম্মদ কাকি। কে ছিল? কুতুবউদ্দিন কাকি। কুতুবউদ্দিন কাকি, এই তার নাম অনুসারে এই কুতুব মিনারের নামকরণ করা হয়েছিল। তো এই আমরা দেখলাম যে কি পেলাম এখান থেকে, যে দাস বা মামলুক বংশের প্রতিষ্ঠাতাকে, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা তিনি, এবং ভারতীয় উপমহাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন, এবং তিনি মৃত্যুবরণ করেন 1210। কত সালে? 1210 সালে। তো তিনি কত বছর? মোটামুটি 4 বছরের মতো এই দিল্লি সালতানাতের পরিচালনায় ছিলেন। তো সেহেতু তাকে আসলে তিনি দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায় না। প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন যে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। তো আমরা তার সম্পর্কে একটু জানবো।
ইলতুৎমিশ, সুলতান ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ, ইলতুৎমিশ, সুলতান ইলতুৎমিশ অর্থাৎ শামসুদ্দিন ইলতুৎমিশ। এই যে শামসুদ্দিন ইলতুৎমিশ তিনি ছিলেন যে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা, প্রকৃত প্রতিষ্ঠাতা অর্থাৎ তিনি যে 1210 সালে যখন রাষ্ট্রভার গ্রহণ করেন এবং 1236 সালে তিনি এই দিল্লি সালতানাত থেকে যেহেতু তিনি মৃত্যুবরণ করেন এবং রাষ্ট্রভার চলে যায় তার মেয়ে সুলতানা রাজিয়ার কাছে। তো প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ দিল্লি সালতানাতের, কারণ তিনি বড় একটা সময় এই রাজ্য অর্থাৎ দিল্লি সালতানাতের যে সাম্রাজ্য সেটা পরিচালনা করছেন এবং তিনি প্রথম মুদ্রার প্রচলন করেন। কি মুদ্রা, তাই না? কিসের মুদ্রার প্রচলন করেন? কোন মুদ্রা? যে আরবীয় ঘরানার মুদ্রা, আরবীয় ধরনের যে মুদ্রা, সেই মুদ্রার প্রথম ভারত উপমহাদেশে চালু করেন শামসুদ্দিন ইলতুৎমিশ। এবং শামসুদ্দিন ইলতুৎমিশকে যে বাগদাদের একজন খলিফা ছিলেন মুনতাসির বিল্লাহ, তাকে সুলতানি আজম উপাধি দেন। কি উপাধি দেন? সুলতানি আজম, সুলতানি আজম উপাধি দেন তাকে কে? বাগদাদের খলিফা মুনতাসির বিল্লাহ। খলিফা মুনতাসির বিল্লাহ, মুনতাসির বিল্লাহ। এরপর আমরা দেখব যে কে ছিলেন ক্ষমতায়। এরপর ছিলেন যে সুলতানা রাজিয়া। কে ছিলেন ক্ষমতায়? সুলতানা রাজিয়া। এই সুলতানা রাজিয়া ছিলেন প্রথম নারী যিনি দিল্লির সিংহাসনে প্রথম আরোহণ করেন, অর্থাৎ দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী সুলতানা রাজিয়া, প্রথম মুসলিম নারী যিনি দিল্লির সিংহাসনে আরোহণ করেন, মুসলিম নারী। এবং এই যে সুলতানা রাজিয়া ছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশের কন্যা, অর্থাৎ ইলতুৎমিশের কন্যা। সুলতানা রাজিয়া ছিলেন ইলতুৎমিশের কন্যা। সুলতানা রাজিয়া ছিলেন দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী এবং ইলতুৎমিশের কন্যা। এ পর্যায়ে আমরা দেখব যে তার ভাই তিনিও ক্ষমতায় ছিলেন কিছুদিন, তো সেটা আমরা এখন দেখব। বাহরাম শাহ। এই বাহরাম শাহ ছিলেন যে ইলতুৎমিশের তৃতীয় পুত্র। কার? ইলতুৎমিশের তৃতীয় পুত্র। ইলতুৎমিশের তৃতীয় পুত্র। এবং এই যে ইলতুৎমিশের তৃতীয় পুত্র বাহরাম শাহের শাসনামলে যে আভিজাত্যদের একটা খুবই একটা উপদ্রব বেড়ে যায়, অর্থাৎ তারা খুব তাকে পীড়নের ভেতরে রাখতে থাকে এবং তিনি ছিলেন একজন অকর্মণ্য অপদার্থ মানুষ। এই বাহরাম শাহ তার সময় একটা এই যে আভিজাত্যদের যে একটা দল ভারী হয় এবং তাকে যে আক্রমণ করতে থাকে তাদেরকে বলা হতো 40-এর দল। কি
কি বলা হতো, 40-এর দল। 40-এর দল। এবার আমরা দেখবো যে গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন। এই গিয়াসউদ্দিন বলবন ছিলেন যে দিল্লি সালতানাতের যে শাসন ব্যবস্থা, তাকে বলা হতো মহান শাসক। তাকে বলা হতো কি, মহান শাসক। এবং তিনি যে একটা কঠোর নীতি চালু করেছিলেন, যেটাকে বলা হতো ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, রক্তপাত ও কঠোর নীতি। ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, অর্থাৎ রক্তপাত ও কঠোর নীতি। এই রক্তপাত ও কঠোর নীতি চালু করেছিলেন এই গিয়াসউদ্দিন বলবন। এবং তিনি ছিলেন অত্যন্ত বিদ্যোৎসাহী মানুষ এবং গুণীজনের পৃষ্ঠপোষক। এবং তার যে দরবারে পদ অলঙ্কৃত করেছিলেন, যে ভারতের তোতা পাখি বলা হতো যাকে, ভারতের তোতা পাখি। ভারতের তোতা পাখি বলা হতো আমির খসরু। এই আমির খসরু তিনি তার সবার একটা পদ অলঙ্কৃত করেন, তোতা পাখি, যাকে বলা হতো যে বুলবুলে হিন্দ। কি বুলবুলি হিন্দ, অর্থাৎ ভারতের তোতা পাখি, বুলবুলে হিন্দ। তো এই ছিল যে দিল্লি সালতানাতের যে 5টা রাজবংশ ছিল, যেমন দাস, মামলুক, তারপর ছিল খিলজি, তুগলক, সৈয়দ, লোদি। তার একটা দাস বা মামলুক বংশে যারা শাসন করেছিলেন, যে তাদের সম্পর্কে। এবং পরবর্তীতে যে পর্ব থাকবে সেখানে অন্য অন্য যে দিল্লি সালতানাতের বংশগুলো ছিল তাদের সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।